অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, আজকে তোমাদেরকে আমরা করাবো ন্যারেশন। সবচেয়ে বেশি ভয় পাও এবং ইংলিশ গ্রামারের মধ্যে আমার মনে হয় এই টপিকটাই একটু বেশি প্যাচাল মনে হয় তোমাদের কাছে। কারণ আমি মনে করি ইংলিশ গ্রামার যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে জটিল এবং সবার শেষে করতে হয় এই ন্যারেশন। অনেক স্টুডেন্ট এই ন্যারেশনটা মানে নর্মালি যদিও বোঝে, কিন্তু প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হবে এটা বোঝে না। এখানে বেশ কিছু টার্মস আছে এবং কি কি রুলস মেনটেন করতে হয়। শুধুমাত্র রুলস পড়লেই যে হয় এমন না, প্র্যাকটিসের ব্যাপার আছে, অনেক টেকনিকের ব্যাপার আছে। আজকে আমরা এই বিষয়টা তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং অর্ধবার্ষিকে এই ন্যারেশন থেকে তুমি ইনশাল্লাহ ভালোভাবে মার্কস পাবা। আমাদের কোর্সে নতুন যে ইএমএস কোর্স, সেইখানে আমরা এগুলো প্রায় অনেকগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রায় 25টা সলভ করে দেওয়ার পরেও কি তুমি পারবে না? সেখান থেকে ছোট্ট একটি অংশ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। কেমন? আমাদের ইএমএস কোর্সে কিন্তু ভর্তি চলছে। বিস্তারিত জানতে হলে কিন্তু পেজের মেসেঞ্জারে নক করবে। আর যদি দেখো ক্লাস করে ভালো লাগছে তাহলে তো কথাই নেই। চলো তোমাদেরকে দেখাই। আমরা তোমাদেরকে ইংলিশটা করাবো আমি, এবং আমার সাথে আরো একজন টিচার আছেন। আমরা দুজনে মিলে কিন্তু ইংলিশটা কমপ্লিট করাচ্ছি। স্যার যদি একটু আসতেন। অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট, খুবই ছোট্ট, আপনি তার জন্য কি পরামর্শ দিবেন ন্যারেশন করতে গেলে, বিশেষ করে প্যাসেজ ন্যারেশন করতে গেলে? অনেকে হয়তোবা মনে করে যে আমরা প্রথমেই প্যাসেজ ন্যারেশন শুরু করে দিব, কিন্তু এভাবে আসলে পসিবল না। প্রথমে পারবে না। জি না, পারবে না। একটা স্টুডেন্টের উচিত প্রথমে বেসিক কিছু গ্রামারস আছে ওগুলো জানা। যেমন ওইগুলো কিন্তু হার্ড না, যেমন টেন্স, পারসন এবং সেন্টেন্স। যদি এই তিনটা টপিক সে পারে তাহলে সে যে কোনো ন্যারেশন সলভ করতে পারবে। যেমন এখানে আমরা কিন্তু রেডি করে রাখছি যে পারসন, অনেকে হয়তো বা তোমরা বা তারা জানে, কিন্তু ওরা জানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারে না। ভাষা ধারণা অনেকেরই আছে। আচ্ছা, এই যে পারসন গুলো দেওয়া আছে এখানে, দেখো সিঙ্গুলার হইলে এই যে সাবজেক্ট গুলো কি হবে? আই, তাই আই এর সাথে অবজেক্ট কি ব্যবহার করব? মি। এখানে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এই তিনটা জিনিসের ধারণা থাকলে কিন্তু পুরাই গেল। এখন সাবজেক্টে আই আছে, তুমি যদি ভাই আওয়ার দিয়ে দাও তাইলে তো হবে না পজেসিভে গিয়া। অথবা এখানে আই আছে, মি লাগবে, এখন তুমি যদি আই এর বিপরীতে অবজেক্ট আস ইউজ করো তাইলে তো হবে না। সো এই বিষয়গুলো একটু, আর এটা যেমন জটিল কিছু না, আর এগুলো প্র্যাকটিস তো স্যার নিজেই, আমরা কিন্তু বললাম যে 25টা স্যার নিজে করাই দিবেন। তো করতে করতে দেখবো অটো এগুলো ব্রেনে সেট হয়ে গেছে। আলাদা করে এমন না যে তোমাদেরকে দিব আই মি এম আই, না এরকম দরকার নাই। ঠিক আছে? এরপরে দেখেন ম্যাডাম সেন্টেন্স, যেমন সেন্টেন্স অনেকে চিনে না, তো আমরা কিন্তু এখানে টেকনিক্যালি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তার একটা সেন্টেন্স চিনবে। লাইক এখানে অ্যাসার্টিভ আছে, সে চিনবে কিভাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে, বলেন। আচ্ছা, সেন্টেন্স তো এখানে আমরা ওরা যখন 9 10 এ উঠবে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাবে। তখন এখানে লেখা আছে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, এটা হচ্ছে অর্থ অনুযায়ী আর একটা গঠন অনুযায়ী, যার একটা স্ট্রাকচার অনুসারে। তো এখন স্যার এই যে 5টা সেন্টেন্স, এখন আপনি বান্না স্যার, আপনি বলতে পারবেন যে আমি তোমাদের বান্না স্যার, আমি বলতে পারবো আমি তোমাদের প্রিয় হেলেনা ম্যাম। তো এখন একটা সেন্টেন্স তো কথা বলতে পারে না, তাহলে সেন্টেন্সও চিনবে কিভাবে? দেখেন এখানে 5টা আছে অ্যাকর্ডিং টু মিনিং। তো এখানে তার টেকনিক হচ্ছে দুইটা সে বাই ডিফল্ট পারবে। কজ ইন্টারোগেটিভ সেন্টেন্স সে যদি লাস্টে কোয়েশ্চেন মার্ক পায় তাহলে সেটাকে ধরবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, চিনে গেল। আবার দেখেন 5 নাম্বার যেটা লেখা আছে এক্সক্লেমেটরি, সে যদি এখানে উল্টা আই, যেটাকে আমরা এক্সক্লেমেশন মার্ক বলি, তাহলে সে এক্সক্লেমেটরি চিনে গেল। তো আমাদের দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে রইল বাকি একটা ইজি অপটেটিভ। যদি কোনো একটা সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, লাস্টে যদি ফুল স্টপ থাকে তখন সেটা অপটেটিভ। আবার অনেকে মনে করতে পারে যদি আমরা ক্লাসে গিয়ে তো বলি মে আই কাম ইন স্যার, তখন তো ওইটা আবার ইন্টারোগেটিভ, কজ সেখানে কিন্তু সে কোয়েশ্চেন করতেছে। আর এখানে যে মে এর পরে ফুল স্টপ, যেমন আমি বলতে পারি যে মে ইউ অল পাস ইন দ্য এক্সাম, তোমরা সবাই পরীক্ষা পাস করো, আমি তাদের জন্য আশীর্বাদ করলাম বা মঙ্গল কামনা করলাম, দ্যাটস ওইটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। রইল বাকি আমাদের ইম্পারেটিভ আর অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ চিনবা কিভাবে? যদি একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, মানে এস ভি ও ইজিলি আমরা মনে রাখতে পারি, ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং করতে করতে এগুলো ধারণা হয়েও যায়। রইল বাকি আমাদের ইম্পারেটিভ। যদি কোন একটা সেন্টেন্স ভি1 মানে মূল ভার্ব দিয়ে শুরু হয়, তারা ভার্বের লিস্ট অনেক পড়ছে, ভি1 থাকলে ইম্পারেটিভ হবে। তারপর ডোন্ট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, যে কোন একটা দিয়ে শুরু হইলেই তার নাম ইম্পারেটিভ। পারবে না কেন ম্যাম বলেন আমাকে? আচ্ছা, আমরা তো এভাবেই পড়াই। আচ্ছা ঠিক আছে, তার মানে ও এই যে 5টি সেন্টেন্স এগুলো দেখেই চিনে যাবে, এবং আপনি তো প্র্যাকটিস করাচ্ছেন। জি, আমরা 25টা বোর্ড কোশ্চেন সলভ করে দিচ্ছি। আরেকটা টেন্স সম্পর্কে কি ধারণা লাগবে আপনি বলেছিলেন? যে টেন্স তো আমরা সবাই জানি, এমন কেউ নাই যে টেন্স জানে না। যেমন টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এগুলো বলতে হয় না, তারা এমনি বুঝে যে কোনটা কোনটা। বর্তমান হইলে প্রেজেন্ট, অতীতে হইলে পাস্ট, আর যেটা এখনো করা হয়নি ভবিষ্যতে করা হবে সেটা হচ্ছে ফিউচার। আর এরা যদি আমি মনে করি যে টেন্স হচ্ছে দাদা, মনে করেন এই 3টা হচ্ছে তার ছেলে, ওই ছেলের ঘরে আছে 4 সন্তান, এর ঘরে আছে আরো 4টা, তার ঘরে আরো 4 সন্তান, মানে প্রত্যেকের 4 সন্তান করে, বাস একই জাস্ট নামগুলো একটু চেঞ্জ হবে। যে এরা হচ্ছে দাদা, এরা হচ্ছে মনে করেন বাবারা, বাবা চাচা,
হ্যাঁ, তারপরে যদি হচ্ছে- এইভাবে করে বলে প্রেজেন্ট ইনডিফিনিট, যদিও বর্তমানে সিম্পল প্রেজেন্ট বলে এটাকে, তাই না? ঘাবড়ানোর কিছু নেই, ওরা যখন চেঞ্জিং সেন্টেন্স করবে তখন কিন্তু ইনডিফিনিট থাকে না, এখন সিম্পল প্রেজেন্ট থাকে জি, জি, লেখাটা। একই সো কথা, একই কথা, একই কথা, অতীত সমস্যা নাই। অতীতের ব্যাপারটার সাথে মিল রেখেছে আর ইনডিফিনিট রেখেছে, কারণ অনেকেই এখন এটা থেকে বেরোতে পারে নাই। জি। কিন্তু আমরা দুইটাই বলে দিলাম। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিমিলারলি প্রত্যেকটার সাথেই ফার্স্ট চারটা হবে। ইনডিফিনিট। সো হয়ে গেল। এবং এগুলোর স্ট্রাকচার যদি আমি বলি, এগুলো আমরা সবাই জি ম্যাম, পরে টুকটাক যান, পরে পরেরটা আপনি দেখিয়েছেন। এই যে স্যার স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা কিভাবে চিনবা? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে V1 মানে মূল ভার্ব থাকতে পারে, এটাকে আবার অনেকে V0 বলে। নো মানে- প্রবলেম, তুমি V1 ও বলতে পারো, V0 বলতে পারো। হ্যাঁ, শর্টকাট মানে কথা ভার্বের হচ্ছে- বেস ফর্মটা base জাস্ট form, আমরা জি। বলে দিচ্ছি। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস Yes, দেওয়া লাগে। দেওয়া লাগে। তারপরে হচ্ছে অবজেক্ট। আবার মনে রাখবা সব সেন্টেন্সের অবজেক্ট থাকতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, হ্যাঁ, মানে অবজেক্ট ছাড়াই থাকে কিন্তু না। সেন্টেন্স হয়ে যায়, সাবজেক্ট এবং ভার্ব হইলেই একটা sentence-টা সেন্টেন্স হয়ে পূর্ণ যায়। হয়ে যায়। তো প্রেজেন্টের স্ট্রাকচার এখানে আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন স্যার, এই যে স্ট্রাকচার দেখলে কিন্তু বাচ্চা ভয় পায়। ভয় পায়, অনেকে কিন্তু বলে ইংরেজিকে অঙ্ক কেন বানাচ্ছি আমরা। হ্যাঁ, জি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি মুখস্থ করা লাগবে? এগুলো না ম্যাম, এগুলো যদি সে বুঝে এমনি প্র্যাকটিস করতে করতে practice হয়ে করেই যাবে, কিন্তু এবং তার হয়ে আপনি তো যাবে। বলেই দিবেন জি, আমি তো প্রত্যেকটাতে। প্রত্যেকটা রুলস আমরা যে যখন সলভ করব কোয়েশ্চেনস, তখন তারা অলরেডি এগুলো পেয়ে যাবে। বাহ, তাহলে এই ছিল বেসিক ধারণা। জি ম্যাম। তো এইটুকু যদি হয় পারবে, এরপরে কি সে তারপরে সরাসরি প্যাসেজে চলে যেতে পারবে, নাকি তারপরে ছোট ছোট বাক্য তার করা ছোট লাগবে? ছোট কিছু বাক্য আছে, এগুলো যে সে প্র্যাকটিস করে তাহলে তার জন্য খুবই মানে ইজি হয়ে যাবে। এন্ড দেন সে প্যাসিনেশন, আসলে ম্যাডাম প্যাসিনেশন আসলে এটা কি? এখানে হচ্ছে কয়েকটা সেন্টেন্সে জাস্ট মানে একসাথে থাকে, ভিন্ন আর ভিন্ন মাঝে ভাবে মধ্যে দেওয়া কিছু থাকে। লিঙ্কার্স থাকে বা কিছু ওয়ার্ডস থাকে। হ্যাঁ, যেমন এছাড়া যদি কিছু স্যার না। থাকে তাহলে আমরা জানি রেসপেক্টফুল ইউজ করা লাগে। Respectfully, yes হ্যাঁ। থাকলে আমরা বলি রিপ্লাই ইন দ্য আফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নো অ্যাফার্মেটিভ, তাহলে আমরা বলি কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি দেখেন নাও হয় দেন, এই হ্যাঁ। কিছু এমন আহামরি কোনো Words. চেঞ্জ নাই, ঠিক জি। আছে? সো এগুলো করতে করতেই পারবা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শুরু করি না, ভয় পাই এবং মুখস্থ করি। তো টিচারের সাথে যদি আমরা প্র্যাকটিস করি, নিশ্চয়ই আমরা পারবো। আমরা দেখি বান্না স্যার কিভাবে করাচ্ছেন, আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবা। চলো স্টার্ট করি। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, এগুলো আমাদের আসলে দরকার ছিল। বেসিক ধারণা ছাড়া তো আমরা সামনে যেতে পারি না, জি না। কারণ হুট করে তুমি মাঝখান দিয়ে শুরু করে দিলে তুমি বুঝবা না। সো চলো শুরু করি। আচ্ছা চলো আমরা শুরু করি। দেখো এখানে লেখা আছে যে ন্যারেশন অথবা স্পিচ। ন্যারেশন অথবা স্পিচ বলতে আমরা কি বুঝে থাকি? যে ন্যারেশন বা স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা উক্তি বা কথা, যে কোনো একটা বলতে পারে। যেমন এতক্ষণ আমি আর ম্যাডামের কথা বলছি তোমাদের সামনে, বা তোমরাও কথা বলো। এই যে আমি এখন কথা বলতেছি, আমার কথাগুলোই হচ্ছে ন্যারেশন, মানে আমি যে বলতেছি এটাকে স্পিচও বলা যায়। তো এখন কথা হচ্ছে এই যে ন্যারেশন, আমাদের অনেকে আবার জিজ্ঞাসা করে যে এটার ক্লাসিফিকেশনটা কি, মানে এটাকে কয় ভাগে বিভক্ত ন্যারেশনটা। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা জানবো ডিরেক্ট ন্যারেশন বলতে কি বোঝায়। যখন বক্তার বক্তব্য হুবহু থাকে তখন তাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলি, মানে বক্তা যা বলছেন তাই যদি তাকে হুবহু, তখন আমরা তাকে ডিরেক্ট ন্যারেশন বলি। আর যখন বক্তার বক্তব্যকে হুবহু না বলে আমরা আমাদের মতো করে বলি, বা আমার কথাগুলো তোমরা যদি অন্য কারোর কাছে বলো তোমাদের মতো করে, তখন সেটা হয়ে যায় ইনডিরেক্ট ন্যারেশন, মানে কথাটা তখন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো দেখো আমি এখানে একটা এক্সাম্পল রাখছি যে হি স্যাড টু মি আই অ্যাম হ্যাপি নাও। সে আমাকে বলেছিল আমি এখন সুখী। তো দেখো আমরা প্রত্যেকটা ন্যারেশনের দুইটা পার্ট পাবো। দুইটা পার্টের নাম কি? দেখো আমরা এখানে ডাবল কমা পাবো। যে ডাবল কমা, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা আর কি। তো ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি হবে বলো তো ভাইয়ারা? রিপোর্টেড স্পিচ, এখানে সংক্ষেপে RS লেখা আছে, এর মানে হচ্ছে কি যে রিপোর্টেড স্পিচ। ওইটা কই দেখে? ইনভার্টেড কমার ভিতরে। আর ইনভার্টেড কমার বাহিরে যা থাকে বা যেখানে ভার্বটা থাকে ওইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেমন দেখো হি স্যাড, এই যে দেখো স্যাড হচ্ছে এখানে ভার্ব, তো এই স্যাডের নামই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এটাকে যদি আমি ফুল ফর্মে লিখি তাহলে আমরা লিখবো এভাবে যে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? তো আমরা বুঝার সুবিধার্থে কি করি যে হি স্যাড টু মি, এই সবটুকু অংশকেই আমরা রিপোর্টিং ভার্ব বলে ফেলি। তো এটা কোনো মেজর কোনো প্রবলেম না। এটা স্যাড আসলে রিপোর্টিং ভার্ব, কিন্তু আমরা বলতে পারি এই সবটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশের নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো আমরা চেঞ্জটা করব কিভাবে? আমরা যখন চেঞ্জ করব, প্রথম কাজ হচ্ছে আমরা দেখব রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে। আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সেন্টেন্সগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। যেমন দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর হ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, নাও হচ্ছে অ্যাডভার্ব। তো টোটালটা মিলে এটাকে আমরা অবজেক্ট ধরে থাকি। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটু আগে কিন্তু আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম। দেখো সাবজেক্ট
ভার্ব অবজেক্ট থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা কি বলি, অ্যাসার্টিভ বলি। তো অ্যাসার্টিভ হইলে আমরা কিভাবে চেঞ্জ করি দেখো, আমরা আবার একটু ব্যাক করি আগের স্লাইডে, যে যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় আমরা রিপোর্টিং ভার্বটাকে একভাবে চেঞ্জ করে দেখি, আবার এই কমা ইনভার্টেড কমার পরিবর্তনটাও আমরা অন্যভাবে করে থাকি। এখানে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই এম হ্যাপি নাও। তো আমরা যখন পরিবর্তন করব সাবজেক্টটা হুবহু থাকবে, সাবজেক্ট আছে হি, আমরা এখানে হি লিখলাম। তারপরে এই স্যাড আছে না, এই স্যাড টু আসলে একসাথে ভার্বটা হবে, তো স্যাড টুর পরিবর্তে টোল্ড হবে। কেন টোল্ড হবে? কারণ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা টোল্ড বসাই। তারপরে আছে এখানে অবজেক্ট দিয়ে দিলাম, এখানে অবজেক্ট মি। তারপরে দেখো এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে যদি সেন্টেন্সটা কি হয়, অ্যাসার্টিভ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন আমরা কিভাবে করব, আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পারসন। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তার পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। অনেকে বলে থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, অথবা অনেকে বলতে পারে যে স্পিকারের সাথে, যে বলছে তার সাথে পরিবর্তন হয় যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা কিন্তু পারসনও শুরুতে দেখিয়েছিলাম, তো এর পরিবর্তন হবে কি, স্পিকারের সাথে। তো আই দেখে এখানে আছে হি, আই আছে সাবজেক্টিভ ফর্মে, হিও আছে সাবজেক্টিভ ফর্মে, দ্যাটস ওয়াই আমরা এখানে হি বসাই দিব, মানে পরিবর্তন রিপোর্টিং ভার্বের সাথে করলাম। তারপরে হচ্ছে টেন্সের পরিবর্তন। যদি আমাদের এখানে ডিরেক্ট নারেশনে প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা ওইটাকে করি কি, পাস্ট ইনডিফিনিট। মানে প্রেজেন্ট টেন্স থাকলে ওইটা পাস্ট টেন্স হয়ে যায়, ঠিক আছে? তো এখানে এম আছে প্রেজেন্টে, তাহলে এটা যদি আমরা পাস্ট টেন্সে নিই ওয়াজ হবে। তারপর হচ্ছে হ্যাপি, দিয়ে দিলাম এখানে হ্যাপি। আর এই যে নাও, কিছু শব্দের পরিবর্তন করতে হয়, এই নামের পরিবর্তে এখানে দেন হয়ে গেল। এখন বলো তো ভাইয়ারা, আমরা কয়টা স্টেপে নারেশনটা চেঞ্জ করলাম? এক নাম্বার যে স্টেপটা আমরা এই টোল্ড, এর নাম কি, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, স্টেপ 1-এ আমরা এটা করলাম। তারপরে এই যে দ্যাট, এটা হচ্ছে আমরা কিসের পরিবর্তন করছি, কমা ইনভার্টেড কমার পরিবর্তনের ফলে আমরা এখানে দ্যাট বসাইলাম। তারপরে হি, এখানে হচ্ছে কি আমরা পার্সনের পরিবর্তন করলাম। তারপরে হচ্ছে ওয়াজ আমরা এখানে ওয়াজ দিলাম, এখানে ছিল এম, এটা আমরা কিসের পরিবর্তন করছি, টেন্সের পরিবর্তন। তারপরে হ্যাপি হুবহু রাখলাম, আর নামের পরিবর্তন দেন, তাহলে এখানে আমরা ওয়ার্ডের পরিবর্তন করছি। এখানে আমরা লিখতে পারি যে কিছু শব্দের পরিবর্তন, আমরা একটা আইটেম শিখবো, আমরা এটা কিন্তু আমাদের ব্যাচে আমরা যে ইএমএস যে আমাদের প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু আমরা এভাবেই পড়াই, কিছু শব্দের পরিবর্তন। তো দেখো তো আসলে আমরা কয়টা পরিবর্তন করলাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তন 1 নাম্বার, তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন 2 নাম্বার, পার্সনের পরিবর্তন 3 নাম্বার, টেন্সের পরিবর্তন 4 নাম্বার, আর কিছু শব্দের পরিবর্তন 5 নাম্বার। এই দেখো সর্বোচ্চ এই 5টা পরিবর্তন হবে, এর বাহিরে আর একটাও পরিবর্তন হবে না। যদি আমরা এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জেনে নেই তাহলে কিন্তু আমরা যে কোনো ন্যারেশন সলভ করতে পারবো। তোমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে প্যারা নিও না, প্যাসেজ ন্যারেশন এত হার্ড না ভাইয়ারা, মানে তোমরা যদি বেসিক্স যে গ্রামার্সগুলো আছে এগুলো যদি জানো তাহলে কিন্তু তোমরা যে কোনোটাই সলভ করতে পারবা। আচ্ছা, তো ওইটা তো আমরা একটা জাস্ট আমরা ডেমো বা একটা স্যাম্পল দেখিয়েছি, চলো তোমাদের একটা প্যাসেজ ন্যারেশন সলভ করে দেই, কিভাবে আমরা সলভ করতে পারি। দেখো তোমাদের এখানে একটা প্যাসেজ ন্যারেশন আছে, কি বলছে এখানে, যে রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পিচ। বলছে লিমন সেড টু ইমরান। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নেই তোমাদেরকে, যখন আমরা প্যাসেজ ন্যারেশন সলভ করব আমরা সম্পূর্ণ টেক্সটটা বা কোয়েশ্চেনটা পড়ে নেব। কেন পড়ব? আমরা যদি কোয়েশ্চেনটা না পড়ি আমরা আসলে বুঝতে পারবো না যেখানে স্পিকারকে আর লিসনারকে। সো স্পিকার এবং লিসনারকে ফাইন্ড আউট করার জন্য আমরা সম্পূর্ণ অংশটুকু পড়ে নিব, এবং আমরা পড়লে বুঝতে পারবো যে এখানে কোন টাইপের সেন্টেন্স এখানে আছে। আমরা একটু পড়ি, যে লিমন সেড টু ইমরান, ডু ইউ হ্যাভ এনি গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস? ইমরান সেড, ইয়েস, আই হ্যাভ প্ল্যান্টেড ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স দেয়ার। লিমন সেড, when did you start gardening? Not so long ago, replied ইমরান। তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে কার কার সাথে কথা হচ্ছে। দেখো, লিমন এবং ইমরানের মধ্যে কথা হচ্ছে। তো প্রথমে যে সে কি বলছে, ডু ইউ হ্যাভ এনি গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস, যে তোমার বাড়ির সামনে কি তোমার কোনো বাগান আছে? এই প্রশ্নটা কে করছে? লিমনে। কারে করছে? ইমরানরে করছে। তো এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে বলো তো? রিপোর্টেড স্পিচে আছে তোমাদের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করি? আমরা প্রথমে সাবজেক্ট যা আছে তা দিব। এখানে সাবজেক্ট কি আছে? লিমন, লিখলাম আমি এখানে লিমন। এই যে সেড টু হচ্ছে আমার এখানে ভার্ব। তো যদি
ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা পরিবর্তন করি, তখন এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কিন্তু আস্কড বসাই। তো আমরা এখানে কি দিব, ASKED, আস্কড। লিমন আস্কড কাকে জিজ্ঞাসা করেছিল, সে ইমরানকে জিজ্ঞাসা করছে, সো আমরা এখানে লিখব ইমরান। লিমন আস্কড ইমরান। তারপরে এই কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তো কমা ইনভার্টেড কমার পরিবর্তন আমরা কিভাবে করব, যদি সেন্টেন্সটা হয় তোমার ইন্টারোগেটিভ, তখন আমরা এখানে ইফ অথবা WS কোয়েশন ওয়ার্ডস দেই। তো কখন কোনটা দেই, যদি সেন্টেন্সটা WS কোয়েশন ওয়ার্ডস দিয়ে শুরু হয় তাহলে এটার চেঞ্জ হয় না, ওই কোয়েশন ওয়ার্ডটাই বসে যাবে। WS কোয়েশন ওয়ার্ডস আসলে কারা, যেমন হু, ওয়ার, ওয়েন, ওয়াই, এগুলো হচ্ছে তোমার WS কোয়েশন ওয়ার্ড। তো এখানে যেহেতু ডু দিয়ে শুরু, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তাহলে কি হবে ভাইয়া, অক্সিলারি ভার্ব তাহলে আমরা ইফ দিব, লিখলাম এখানে ইফ। এখন তোমরা মনে রাখবা, তোমার ডিরেক্ট নারেশনের সেন্টেন্স যে টাইপেরই হোক, 5টা টাইপের সেন্টেন্স আছে, কিন্তু যখন তুমি এটাকে ইনডিরেক্ট করবা তখন সবগুলা সেন্টেন্স যাই দেখ হোক না কেন ডিরেক্টে, সেটা হয়ে যাবে ইনডিরেক্টে অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে কি, মানে তোমার সাবজেক্ট হবে প্রথমে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। মানে তোমার ডিরেক্ট নারেশনে সেন্টেন্স যেটাই হোক না কেন, যখন তুমি ইনডিরেক্ট করবা প্রত্যেকটাই কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো দেখো ডু ইউ, এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জন্য আমরা এখানে ইফ দিলাম। ইউ হচ্ছে এখানে আমাদের হচ্ছে সাবজেক্ট। তো ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা কিন্তু ইন ডিটেলস আমাদের গ্রুপে পড়িয়েছি, কিন্তু পার্সন কীভাবে চিনবো আমরা কিন্তু এগুলো পড়িয়েছি অলরেডি। তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন হয় কার সাথে, সেকেন্ড পার্সন থাকলে তার পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে লিমন, অবজেক্ট হচ্ছে এখানে ইমরান। তো এই ইউ এর পরিবর্তনটা হবে ইমরানের সাথে। তো ইউ আছে এখানে প্রোনাউন, ইমরানের প্রোনাউন কি হবে, মানে নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলি না আমরা। ইমরান যেহেতু ছেলের নাম, তার পরিবর্তে কি হবে, হি হবে। আচ্ছা, লিখলাম এখানে হি। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে তো লিমনও তো ছেলে, ইমরানও তো ছেলে, তো এই হি দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে, এটাকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে ব্র্যাকেটে দিয়ে দিব কি, ই দিয়ে দিব, ই ফর ইমরান। বুঝতে পারছো, হি। তারপরে দেখো এখানে কি আছে, আমাদের লাগবে কি, ভার্ব লাগবে। তো ডু ইউ হ্যাভ এনি গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস, আমাদের ভার্বটা লাগবে। আমরা দেখবো এটা কোন টেন্সে আছে, ডু ইউ হ্যাভ এনি গার্ডেন, তোমার কি কোনো বাগান আছে, এটা মানে প্রশ্নটা কিন্তু এভাবে করা হয়েছে। তো ওইটা কোন সেন্টেন্সে আছে বা কোন টেন্সে আছে বলো তো ভাইয়ারা, ডু দিয়ে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করব। আমরা কিন্তু টেন্সের পরিবর্তনে কিভাবে হয় এটাও কিন্তু বলছি। তো ইফ হি, তো এখানে আমাদের ভার্ব আছে হ্যাভ, হ্যাভের পাস্ট ফর্ম কি হবে, হ্যাড হবে, ইফ হি হ্যাড। তারপরে কি আছে যে এনি গার্ডেন, তারপরে কি আছে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ। তারপরে দেখো ভাইয়ারা এখানে কিন্তু আবার ইয়োর আছে। তো পার্সন যতবার থাকবে একটা সেন্টেন্সে ততবারই কিন্তু পরিবর্তন হবে। ইয়োর কোন পার্সন, ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন, তার পরিবর্তন কার সাথে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো অবজেক্ট এখানে কি আছে, ইমরান। তার এখন তোমার এখানে ইয়োর ওইটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ, এখানে যে ফর্মটা থাকবে ওই ফর্ম অনুসারে কিন্তু ওই জায়গায় গিয়ে পরিবর্তন হবে। তো ইমরানের পরিবর্তে প্রণাম আমরা দিছিলাম কি, হি দিছিলাম। তো হি এর পজিটিভ ফর্ম কি বলতো, হি, হিম, হিজ। তাহলে আমরা কি দিব এখানে, হিজ দিব, অফ হিজ। তারপরে কি আছে, হাউস, লিখে দিব আমরা এখানে হাউস। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ইমরান স্যাড ইয়েস আই হ্যাভ প্ল্যান্টেড ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স দেয়া। যে ইমরান স্যাড, যখন কাউকে প্রশ্ন করা হয় তখন সে কি করে, উত্তর দেয় বা রিপ্লাই দেয়, তাই না। তো যেহেতু ইমরানের রিপ্লাই দিছে, তো আমরা কি লিখবো, যে ইমরান রিপ্লাইড দ্যাট, ইমরান রিপ্লাইড। আচ্ছা, আমরা এখানে দ্যাট দিব না, কারণ দেখো কিছু ওয়ার্ডসের কিন্তু পরিবর্তন হয়। যেমন ইমরান স্যাড ইয়েস, মানে সে ইয়েস বলে মানে রিপ্লাইটা দিয়েছিল। যদি সেন্টেন্সে আমরা ইয়েস পাই, বা আমরা যদি ইনভার্টেড কমার ভিতরে বা রিপোর্টেড স্পিচে আমরা ইয়েস পাই, তখন এই ইয়েস এর পরিবর্তে কিন্তু হয়ে যায় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অথবা কেউ বলতে পারে রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, বোথ আর কারেক্ট, দ্য চয়েস ইজ ইয়োর্স, তোমার ইচ্ছা তুমি কোনটা দিবা। তো ইমরান রিপ্লাইড ইয়েস যেহেতু বলছে, আমরা এখানে দিব কি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইমরান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ।
আচ্ছা, সে যে ইয়েস বলছে, শুধু ইয়েস কিন্তু বলে নাই, তারপরে কিন্তু আবার বলছে যে আই হ্যাভ প্ল্যান্টেড ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স দেয়ার, যে হ্যাঁ আমি সেখানে কি করেছি, অনেক ধরনের ফুল রোপণ করেছি, তাই না? তো যেহেতু সে কিছু বলছে এখানে, তো এটা আমরা কিভাবে দিব? আমরা লিখবো এভাবে যে ইমরান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড স্যাড দ্যাট, এবং সে কি বলেছিল, এন্ড স্যাড দ্যাট, অ্যান্ড স্যাড দ্যাট সে কি বলছিল, যে আই হ্যাভ প্ল্যান্টেড। আই বলতে কাকে মিন করা হয়েছে, এটা কে বলতেছে, যে ইমরানে বলতেছে। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, এখানে তো যদি ফার্স্ট পারসন থাকে তোমার রিপোর্টেড স্পিচে, তার পরিবর্তন হবে কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে ইমরান, ইমরানের পরিবর্তে কি হবে, ইমরানের পরিবর্তে তার প্রোনাউন হবে না, তো প্রোনাউন কি হবে, হি হবে। তো হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, ইমরানকে। সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ই লিখে দিব যে হি, তারপর আছে এটা কোন টেন্সে, আই হ্যাভ প্ল্যান্টেড ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, যে আমি অনেক ধরনের ফুল রোপণ করেছি, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে ওই টেন্সটা পাস্ট টেন্স চলে গেলে কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট আমরা কিভাবে গঠন করে থাকি, সাবজেক্ট দিই, তারপরে আমরা হ্যাড দিই। তো আমরা এখানে দিব হ্যাড, হি হ্যাড, তারপরে লাগবে ভি3, এই যে এখানে প্ল্যান্টেড ভি3 আছে, সো লিখলাম এখানে প্ল্যান্টেড, হি হ্যাড প্ল্যান্টেড। তারপরে কি আছে এক্সট্রা, যে ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, তারপর আছে কি দেয়ার। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া হেয়ার থাকলে তো দেয়ার হয়, তো দেয়ার থাকলে কি হেয়ার হবে? না ভাইয়া, মানে কাছের গুলা দূরে যাবে, দূরের গুলা কিন্তু কাছে আসতে পারবে না। হেয়ার থাকলে দেয়ার হতে পারে, কিন্তু দেয়ার থাকলে কিন্তু হেয়ার হবে না। সিমিলারলি নাও থাকলে দেন হয়, দেন থাকলে কিন্তু আবার নাও হবে না, মাইন্ড ইট। তারপরে দেখো কি বলছে, যে লিমন স্যাড ওয়েন ডিড ইউ স্টার্ট গার্ডেনিং। তখন লিমনে বলছে মানে কি, সে প্রশ্ন করছে যে তুমি বাগান করা কখন শুরু করেছিলে, সে এটা প্রশ্ন করছে, লিমন স্যাড। তো লিমন তো প্রথম প্রশ্নটা তো লিমনেই করছিল, তাহলে আমরা বলতে পারি যে লিমন এগেইন স্যাড দ্যাট, সরি এগেইন স্যাড দ্যাট হবে না, এগেইন স্যাড হবে। অথবা আমরা বলতে পারি দেন লিমন আস্কড বলতে পারি, ঠিক না? স্যাড দ্যাট হবে না, সরি আমি ভুল করে বলে ফেলছি, এখানে লিমন এগেইন আস্কড হবে কিন্তু এখানে। তো আমরা কিভাবে দিতে পারি, আমরা বলতে পারি যে এখানে দুইভাবে লেখা যায়, তুমি চাইলে দেন লিমন আস্কড দিতে পারো, অথবা তুমি দিতে পারো যে লিমন এগেইন আস্কড। আমরা এভাবে দিয়ে দিই, যে দেন দিয়ে দিই, তাহলে আমাদের শর্ট হয়ে যাবে, দেন লিমন আস্কড। তারপরে লিমন জিজ্ঞাসা করেছিল, দেন লিমন আস্কড। এখন আমরা দেখব ইনভার্টেড কমার ভিতরে কি আছে, যে ওয়েন ডিড ইউ স্টার্ট গার্ডেনিং, তুমি কখন বাগান করা শুরু করেছিল। এখানে ওয়েন আছে ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড, যদি ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড থাকে তার কিন্তু পরিবর্তন হয় না। সো আমরা এখানে ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ডটা লিখে ফেলবো, যে ওয়েন, দেন লিমন আস্কড ওয়েন। তারপরে আছে এখানে ডিড অক্সিলারি ভার্ব ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তো লিমন কারে প্রশ্ন করছিল, লিমন তো প্রশ্ন করছে ইমরান রে, তাই না? তো ইউ যেহেতু এখানে আছে সেকেন্ড পারসন, তার পরিবর্তন হবে কার সাথে, অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে এখানে, ইমরান। তাহলে এখানে ইমরানের পরিবর্তে কি হবে, প্রোনাউন হি হবে, তাই না? আর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু ই দিয়ে দিব, ওয়েন হি। তারপরে দেখো এখানে কোন টেন্সে আছে, ওয়েন ডিড ইউ স্টার্ট গার্ডেনিং, যে তুমি কখন বাগান করা শুরু করেছিলে, এটা আছে কোন টেন্সে, এটা আছে তোমার পাস্ট ইনডিফিনিটে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তুমি কি করবা, পাস্ট পারফেক্ট করবা। তো পাস্ট পারফেক্ট কিভাবে করবা, সাবজেক্টের পরে হ্যাড লাগবে, দিব, আমি এখানে দিয়ে দিলাম হ্যাড দিয়ে দিলাম, ওয়েন হি হ্যাড। তারপরে লাগবে আমার ভি3, ওয়েন ডিড ইউ স্টার্ট, এখানে ভার্ব হচ্ছে স্টার্ট, স্টার্টের ভি3 কি, স্টার্টেড, তাই না? তো আমরা লিখবো এখানে স্টার্টেড, ওয়েন হি হ্যাড স্টার্টেড। তারপরে হচ্ছে কি আছে, গার্ডেনিং, লিখে দিব এখানে গার্ডেনিং। আচ্ছা, তারপরে বলছে কি, সে উত্তর দিচ্ছে, ইমরানে বলছে কি, নট সো লং অ্যাগো, যে এত পূর্বে না, রিপ্লাইড ইমরান, মানে ইমরানের রিপ্লাইটা দিয়েছিল। আচ্ছা শুনো ভাইয়ারা, এটা বিষয়টা কেমন জানি হয়ে গেছে এখানে। দেখো আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা মনে করো যে তোমাকে তুমি বলেই আমি সম্বোধন করলাম, যেহেতু ক্লাস 8-এর আই থিঙ্ক স্টুডেন্টসরা ক্লাসটা দেখতেছো, যে তোমার নাম কি। অনেক সময় যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, আমি বলি কি যে রাহাতুল বান্না। আমি কি বলি যে আমার নাম রাহাতুল বান্না? এভাবে কিন্তু বলি না, আমরা সিম্পলি আমাদের নামটা বলে দেই। তো আমি কিন্তু যদি এভাবে বলি যে আমার নাম হচ্ছে রাহাতুল বান্না, এটা কিন্তু ভুল না, কিন্তু আমরা কি এভাবে বলি না। কেউ যদি জিজ্ঞাসা করে এই তোমার নাম কি, রাহাতুল বান্না, মানে আমি জাস্ট নামটা বলি। সেম এখানে হয়েছে, যে তুমি কখন শুরু করেছিলে, সে বলতেছে কি বেশি দিন পূর্বে নয়। সে বলতে পারতো আমি বাগান করা বেশি দিন পূর্বে শুরু করিনি,
এভাবে বলতে পারতো। আমি কি বুঝাইতে পারছি? এখানে সেম জিনিসটা হইছে, সে বলছে নট সো লং অ্যাগো। এখন তুমি এখানে সেন্টেন্স চিনবাই না, এটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্স আছে তুমি চিনবা না। তো এখন চিনার কারণটা কি, তুমি যদি ওই যে একটু ক্রিয়েটিভ হয়ে যাও, তোমার ক্রিয়েটিভ তুমি কিভাবে চিন্তা করবা যে এটা কিভাবে আমি বুঝবো, তুমি দেখবা প্রশ্নটা কিভাবে করা হয়েছে, যে ওয়েন ডিড ইউ স্টার্ট গার্ডেনিং, তুমি বাগান করা কখন শুরু করেছিলে। এটা আছে কি পাস্ট ইনডিফিনিটি আসছিল প্রশ্নটা, তাহলে অ্যান্সারটা কোন টেন্সে হওয়ার কথা ছিল, অ্যান্সারটা পাস্ট ইনডিফিনিটি হওয়ার কথা ছিল। যদিও আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করে ফেলি। তো আমাদেরকে কিন্তু এভাবে সাজিয়ে লিখতে হবে। তো আমরা কিভাবে লিখবো দেখো, আমরা এটা রিপ্লাই দিছি ইমরান, তো আমরা লিখবো এখানে ইমরান রিপ্লাইড ইমরান রিপ্লাইড দ্যাট, মানে সে রিপ্লাই দিয়েছিল যে সে বেশি দিন পূর্বে শুরু করেনি, যেহেতু এটা ছিল পাস্ট ইনফিনিটিভ। সো অ্যান্সারটা মনে করো ফুল অ্যান্সার যদি বলতো পাস্ট ইনফিনিটিভ সে দিতে পারতো। সে কি বলতে পারতো যে আই আই স্টার্টেড নট সো লং অ্যাগো, আমি এত পূর্বে শুরু করিনি। তো এখানে কিন্তু আমাদেরকে ওইভাবেই মানে ফুললি অ্যান্সারটা লিখতে হবে। তো ইমরান রিপ্লাইড দ্যাট, তো হি হি বলতে এখানে ইমরানকে মিন করা হয়েছে, হি স্টার্টেড। আচ্ছা, এখানে যেহেতু পাস্ট ইনফিনিটিভ আছে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। হি হ্যাড স্টার্টেড, সে শুরু করেছিল, তারপরে দিয়ে দেবো আমরা নট সো লং। এরপরে দেখো ভাইয়ারা এখানে এগো আছে, কিছু শব্দের পরিবর্তন। আমরা কিন্তু প্রথমেই বলছিলাম আর ওই স্লাইডটাতে যে আমরা কিছু শব্দের পরিবর্তন করে দেখি। আমরা অলরেডি কয়েকটা পাইছি, ইয়েস এক জায়গায় ছিল, তো এখানে আরেকটা ওয়ার্ড পাইছি নতুন, সেটা হচ্ছে কি যদি আমরা প্যাসেজ নারেশনে কখনো এগো পাই, এগো এর পরিবর্তে বিফোর আমাদেরকে দিতে হবে। এই তো হয়ে গেল, ইমরান রিপ্লাইড দ্যাট হি হ্যাড স্টার্টেড নট সো লং বিফোর, মানে সে এত পূর্বে শুরু করেনি। এ হচ্ছে একটা, আমি কিন্তু কমপ্লিটলি তোমাদেরকে সলভ করে দিলাম। তো তোমরা বুঝতেই পারতেছো, যদি ন্যারেশনে ফুল মার্ক পেতে চাও তোমাদেরকে অবশ্যই টেন্স, পার্সন এবং সেন্টেন্স, এই তিনটা বেসিক গ্রামার সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে। যদি এই তিনটা টপিক সম্পর্কে তোমাদের ক্লিয়ারলি আইডিয়া থাকে, তাহলে ন্যারেশন কখনোই তোমাকে মানে পরাজিত করতে পারবে না, তুমি ন্যারেশনকে পরাভূত করবা। তো ঠিক আছে ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো দেখো। আর এইরকম যে ইন ডিটেলস ক্লাস পাওয়ার জন্য তোমরা কিন্তু ক্লাসভেলের মেইন পেজের সাথে কন্ট্যাক্ট করবা, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার কন্ট্যাক্ট করবা। আমরা কিন্তু এভাবেই আমাদের যে পেইড প্রাইভেট যে গ্রুপগুলো আছে এগুলোতে কিন্তু আমরা এভাবেই ওই ব্যাচগুলোতে পড়াই। সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো দেখো।